বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার করতে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে বিএনপি। 2007 সাল হতে 2024 সাল পর্যন্ত যত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী এবং বানোয়াট মামলা রয়েছে তা প্রত্যাহারে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দেবে বিএনপি। সোমবার 18 সেপ্টেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর জানিয়ে দিব, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান 7 দিনের রিমান্ডে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী সাকিবুল হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ঢাবিতে পিটে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় দিল প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জেল 30 নামে এক ব্যক্তিকে পিটে হত্যার ঘটনায় জড়িত কয়েকজনের নাম এবং পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেছে। আজ ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী প্রত্যক্ষদর্শী কালবেলাকে তাদের নাম পরিচয় নিশ্চিত করেছেন। জানিয়ে দিব, ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় 8 দফা বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের। এবারে জানাবো, দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, সঙ্গে রয়েছে দলবল, ঘুরে বেড়াচ্ছেন পার্কে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদ থেকে পতনের পর প্রায় 2 মাস হল বাংলাদেশ থেকে ভারতে অবস্থান করছেন হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর থেকে শেখ হাসিনা ভারতের দিল্লিতেই অবস্থান করছেন। তবে তিনি দিল্লি ঠিক কোথায় আছেন সেটা স্পষ্ট নয়। এ নিয়ে মোদী সরকার তেমন রাগ করছে না। তবে বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকারের একটি স্রেফ হাউজে রয়েছে। তার মেয়ে সাইমা ওয়াজেদও তার সঙ্গে রয়েছে। শুধু তাই নয়, হাসিনাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, $103 বিলিয়ন বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাংলাদেশে বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছড়িয়ে গেছে $103 বিলিয়ন। বুধবার 18 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে জুন শেষে বিদেশি ঋণ ছড়িয়েছে $103 বিলিয়ন, যার মার্চ 2024 ছিল $99 বিলিয়ন। ডিসেম্বরে 2023 যা $100 বিলিয়ন কমের ঘরে ছিল, কিন্তু 2024 সালে সেটি বেড়ে এখন $103 বিলিয়ন বেশি বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা, যেটি এখন বাংলাদেশি জনগণকেই পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত মার্চ মাসে বিদেশি ঋণের স্থিতি ছিল $99.31 বিলিয়ন বা 9,931 কোটি। আর সেই হিসাবে গত 3 মাসের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে $448 কোটি। অর্থাৎ শেখ হাসিনা সরকার $103 বিলিয়ন ঋণ করে গেছে এবং পর্যায়ক্রমে তিনি আরও চায়না থেকে $1 বিলিয়ন সহ মোট $104 বিলিয়ন মতো ঋণ রেখে গেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে বিএনপি। 2007 সাল থেকে 2024 সালে বিএনপি নেতাকর্মীদের নামে যত মিথ্যা এবং গায়েবী মামলা, বানোয়াট মামলা হয়েছে, এগুলো প্রত্যাহার করতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার 18 সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরের শাসনামল এবং পতিত
স্বৈরাচারের টানা প্রায় ১৬ বছরের শাসনামল সহ প্রায় ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের নামে যে সব মামলা হয়েছে সে বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করে সঠিক একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবাই গৃহীত অপর এক সিদ্ধান্তে বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং মনিটরিংয়ের জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আহ্বায়ক এবং আবদুল্লাহ আল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। সবার শুরুতেই ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে ৭ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান তার রিমান্ড মঞ্জুর করে। এদিন সকাল ৭টায় আবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা এবং যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হাসান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। অন্যদিকে আবুল হাসানের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে। এক পর্যায়ে শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঢাবিতে পিটে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় মিলল। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জেল ৩০ নামে এক ব্যক্তিকে পিটে হত্যার সঙ্গে জড়িতদের তথ্য পাওয়া গেছে। হলের এই প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোফাজ্জেলকে মারধরে জড়িতদের মধ্যে অন্যতম হলেন ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ ২০১৮-১৯ সেশন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের রাশেদ কামাল অনিক ২০১৮-১৯ সেশন, পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ ২০২০-২১ সেশন, প্রাণীবিদ্যা বিভাগের সুলতান ২০২০-২১ সেশন, গণিত বিভাগের রাব্বি ২০২০-২১, উদ্ভিদবিদ বিভাগের ফিরোজ ২০২০-২১, মৃৎবিজ্ঞান বিভাগের সুমন ২০২১-২২, সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল ২০২১-২২, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাকলাইন ২০১৮-১৯ সেশন এবং গণিত বিভাগের শিক্ষার্থী হাসান উল্লাহ ২০১৮-১৯ সেশন। এর আগে বুধবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম তোফাজ্জেল ৩০, তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের। তিনি মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভুগছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের। ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ এবং অস্তিত্ব রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন চায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও এ দাবি জানান। গত মঙ্গলবার ১৩ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই ৮ দফা দাবি পেশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ৮ দফা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ তারা দেখতে পায়নি। ৮ দফা দাবিগুলো হলো সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, জাতীয় সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা হোক, অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা এবং দখলমুক্ত ভুক্তভোগীদের বরাবরে অবিলম্বে প্রত্যার্পণ করা হোক, সংখ্যালঘু আনুপাতিক হারে সরকারের সংসদে এবং জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক, ৫ দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করা হোক, ইতিমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত, ৬ বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা হোক, ৭ পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন এবং ৩ পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা
করা হোক। ৮ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী পর্যন্ত 3 দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় 1 দিন এবং খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে 1 দিন সরকারি ছুটি ঘোষণা করা হোক।